দেখুন, আমি একটা পরিষ্কার বলছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো বলছি, আপনাদের নিউজ চ্যানেলগুলোকেও বলছি, এই ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। মেন মাথাকে ধরতে হবে। এই পিসি ভাইপো এই দুটোকে না অ্যারেস্ট করতে পারলে ওয়েস্ট বেঙ্গলকে এখন বাঁচাতে হবে ডাইনি বুড়ির হাত থেকে। ওই পিসি ভাইপো, অফিসিয়ালি পিসি ভাইপো, আদৌ তো আমি তো কারোর ডিএনএ অ্যানালাইসিস করিনি, জানি না কে কি। অনেকে বলে মা ছেলে, আমার তো কথা বলতে পারি না। অফিসিয়ালি পিসি ভাইপো, ভালো জায়গা, তিহার শান্তির জায়গা, ওখানে উনি থাকবেন ওনার অফিসিয়াল ভাইপোকে নিয়ে, সেখানে বসে লিখো। পিসি ভাইপোর দুটো ডিগ্রি তো জাল, আমি তো বারবার প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। তো ইলেকশন কমিশন মধ্যে ঘুঘুর বাসা। আমি জানি না যে এসআইআর কিভাবে ঠিকঠাক হবে কিনা। যদি এসআইআর হয়, আপনি এটা জেনে রাখবেন, ঘুঘুর বাসা খোদ বিডিও অফিসে। আমার যখন খুব মনটা খারাপ লাগে না, তখন আমি খুব কার্টুন নেটওয়ার্ক দেখি আর মমতা ব্যানার্জির বক্তব্য দেখি। ঠিক আছে, মানে মনটা সত্যি সত্যি ভালো লাগবে। আমার কথা শুনুন, আমি ওই হিসাবে মমতা ব্যানার্জিকে আমার খুব ভালো লাগে। ওনার বক্তব্য শুনলে আমার মোটামুটি যা টেনশন ফেনশন সব কমে যায়। এই মোহমৈত্রকে এসটি এসটি একটাই ফেলবো। আমার সঙ্গে তো আরেকজনও পিটিশন করেছিল। সে হচ্ছে ভোটার হিসেবে করেছিল। অ্যাকচুয়ালি ইলেকশন পিটিশন তো সকলে করতে পারে না, কেবলমাত্র ক্যান্ডিডেট করে অথবা ওই কনস্টিটিউয়েন্সির ভোটার করতে পারবে। তো আমার ইলেকশন পিটিশন নাম্বার ছিল ইলেকশন পিটিশন নাম্বার 5। আর যে ভোটার হিসেবে বাপ্পাদিত্য মন্ডল করেছিল ওর হচ্ছে 6। তো ওই বাপ্পাদিত্য মন্ডলকে জুন মাসে প্রচুর অফার করেছিল, যখন হিয়ারিং তো ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি শুরু হলো, 7 মাস পরে। তো বিভিন্নভাবে অফার করেছিল, সেটা রাজি হয়নি বলে 2 মাস পরে একটা কার পচা গলা দেহ উদ্ধার হয়। তার স্ত্রীকে দিয়ে বাপ্পা নিয়ে এফআইআর লেখে যে ওই লোকটাকে নাকি বাপ্পাদিত্য মন্ডল তাকে ডেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে দিয়েছে। অথচ ওই মহিলা যখন 2রা মে, মানে ওই ঘটনার 2 মাস আগে 2রা মে যখন ওই ভদ্রলোক নিখোঁজ হয়, যার সঙ্গে বাপ্পার কোনো সম্পর্ক নেই, বাপ্পা তাকে চেনেও না, ওই পরিবারটাকেও চেনে না, তখন তারা গিয়ে ডায়েরি করছে তার 3 দিন পর 7 তারিখে, লিখছে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তার খোঁজ পাচ্ছি না, আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিলাম। 2 মাস আর কোনো এফআইআর হলো না, কোনো হেল্প হলো না, পুলিশে কোনো অ্যাক্টিভিটিস নেই। তারপরে যখন একটা বডি পাওয়া গেল যে ইলেকট্রিক শকে নাকি শক খেয়ে মারা গেছে, সেখানে রটিয়ে দিল যে সময় বাপ্পাদিত্য রামকৃষ্ণ মিশনের একটা ট্রেনিং এর প্রোগ্রামে ট্রেনার এক্সামিনার হিসেবে গিয়েছিল, তার নামটা ওখানে ঢুকিয়ে দিল। একমাত্র কারণ হচ্ছে অভিষেকের বিরুদ্ধে যেহেতু সাহস দেখিয়েছে এবং ওকে পারচেস করতে পারেনি বলে। ধরুন আপনার হাজব্যান্ড, সে বাড়ি ছেড়ে চলে গেছে আমার সাথে, তা আপনি যখন 3 দিন পরে থানায় যাচ্ছেন, তখন তো লিখবেন যে ববিদার সঙ্গে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়েছিল আর ফেরেনি, এবং ওই 2 মাস তো আপনি তো প্রেশার করবেন। যখন বিশেষত সেই ব্যক্তি যদি শাসক দলের বিরুদ্ধে থাকে, আমি বোঝাতে পারছি কথাটা, 2 মাস পরে কোন একটা বডি উদ্ধার হল, তখন গিয়ে ওই মহিলাকে দিয়ে প্রেশার করে, আমি তো একদম নিশ্চিত যে করে ওই জাহাঙ্গীর খান যে ওখানকার যে ক্রিমিনাল গ্যাং লিডার আছে, সে বসে এগুলোকে করিয়েছে এর আগে। এবং এমন একজনের সঙ্গে করেছে, সে আবার যার বাড়িতে মানে সিনেমা হল থেকে উদ্ধার হয়েছে বডিটা, সে আবার তৃণমূলের ক্রিমিনাল, যে বাপ্পাদেরকে 2021 সালে তাদেরকে মারধর করে তাদের দোকান এখনো বন্ধ রেখে দিয়েছে। বাপ্পা নামে 3-4টা কেসও করেছে ওই তৃণমূলের মস্তান, তার সঙ্গে বাপ্পার নামটা ঢুকিয়ে দিয়েছে। মানে এই হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। আমি তাই এসপি এসডিপিও এদেরকে বললাম যে আপনাদের একটা সময় আইএস ডাব্লিউবিপিএস ডাব্লিউবিসিএস হওয়ার জন্য লোকে বলতো একটা গ্রেড, আপনাকে গ্রেডটাকে এত নিচে নামিয়ে দিলেন ভাইপোর কল্যাণে আর জাহাঙ্গীরের কল্যাণে, যে বেসিক কোনো পাপ পুণ্য বোধটুকু আপনাদের মধ্যে নেই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এটা এসআর কেস। মার্ডার, রেপ এগুলো হচ্ছে হায়ার অফিসাররা দেবে, আইও আর আইসির উপর ছাড়লে হবে না। এটা নিয়ে কিন্তু সিবিআই ইনকোয়ারি করা হবে। অলরেডি আমরা দেখছি কি করা যায় এটা নিয়ে, কিন্তু আপনাদের বললাম যে এই হচ্ছে ডায়মন্ড মডেল, এটাই ভাইপোর ডায়মন্ড মডেল। আমি এটাই বলেছি যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে টাইপের দুর্নীতি করেছে এবং তার পৃষ্ঠপোষকতা করেছে, তাদের অতি অবশ্যই তিহার জেলে তাদের থাকা উচিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
সে ভোটের আগে হোক ভোটের পরে হোক, আমরা তো চাইবোই যে ভোটের আগে হোক, তাই না? কারণ এতদিন ধরে এত কিছু, যেখানে আপনার কয়লা চার্জশিটে অভিষেকের নাম, যেখানে আপনার কালীঘাটের কাকুর গলাতে 63 বার অভিষেকের নাম, এবং এই যে গত বা কাল যে 1804 জন, আজকে 2 জন 6 জনের যে নামে লিস্ট বেরিয়েছে, যদিও এটা 6000 অন্তত হওয়া উচিত, তো সেই লিস্টের মধ্যে অনেক টিএমসি লোকের সঙ্গে তারা টাকাটা কাকে দিয়েছে তার কেন্দ্র। শুনুন, মৌমাছির মৌচাক দেখেছেন তো? মৌমাছিরা চারিদিকে মধু সংগ্রহ করে, মক্ষী রানীকেই দেয়, সাপ্লাই করে। এই সিস্টেমটা ওয়েস্ট বেঙ্গলের এই এই করাপশন লেভেলটা ওই মৌচাকেরই মতন, এটা আশ্চর্য কিছু নেই। তো দেখুন, ওরা তো বলেছিল কেউ নেই, প্রথমে তো এসএসসি সার্ভিস কমিশন তো বলে দিয়েছিল যে কিছুই নেই, তারপরে এখন লিস্ট করেছে 1800, যেখানে সুপ্রিম কোর্ট বলছে মিনিমাম 6000 হবে। অভিজিৎ গাঙ্গুলি আগেই বলে গেছেন, আমাদেরও সেটা সবাই অনুমান, তাই এটা আরো বাড়বে। এবং এর মধ্যেও দেখবেন ওরা হয়তো প্ল্যান মাফিক যে সমস্ত শিক্ষকরা আন্দোলন করছে তাদেরও নাম ঢুকিয়ে দিতে পারে, তাদের নাম ঢুকিয়ে দিতে পারে। এদের বিশ্বাস নেই, এদের বিশ্বাস নেই। এই মমতা ব্যানার্জি এবং তার অ্যাডমিনিস্ট্রেশনকে আমি 1 ফোঁটা বিশ্বাস করি না, কারণ আমি তো নিজে জীবন্ত উদাহরণ না। হ্যাঁ, আপনার মতে কি এই লিস্টটা যেটা বেরিয়েছে তার মধ্যে জল মেশানো আছে? হতে পারে। ওএমআর লিস্টটা তো সাইট থেকে তুলে দিয়েছে, আমি কালকে চেক করতে গিয়ে দেখি, যেটা সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশ, ওএমআর লিস্টটা তো সাইটে থাকা কথা, যে এটা পাবলিক ডকুমেন্ট হিসাবে, সেটাকে কালকে থেকে আর দেখতে পাচ্ছি না। আমি প্রথমে যা নেটে গন্ডগোল, তারপর 3-4 জন টিচারকে ফোন করলাম, তারাও বলে যে দাদা নেই। অন্যদিকে জীবন কৃষ্ণ সাহা ইডি গ্রেপ্তার করেছে, সেই তদন্তে নতুন তথ্য উঠে আসছে যে এসপি সিনহার কাছে 75 জনের নাম সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে চাকরি পেয়েছিল কয়েকজন, মানে আদালতের যে নথি তাতে ইডি এই তথ্য জানিয়েছে। দেখুন, আমি একটা পরিষ্কার বলছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো বলছি, আপনাদের নিউজ চ্যানেলগুলোকেও বলছি, এই ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই, মেন মাথাকে ধরতে হবে। এই পিসি ভাইপো এই দুটোকে না অ্যারেস্ট করতে পারলে, এই সমস্ত এই চুনোপুটিদের অ্যারেস্ট করে কিছু লাভ নেই। এই পার্থক্যদের অ্যারেস্ট করা হলো, দেবযানীকে অ্যারেস্ট করা হলো, তারা আবার জামিন পেয়ে যাচ্ছে, তো কি করে হবে? মেন টাকার উৎসটা কোথায় যাচ্ছে তাদেরকে ধরতে হবে। তো কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, পাথরের খাদানের টাকা, কেনে জানে যে কাজল শেখ আর টুলু মণ্ডল ওখানে কি করছে? প্রতিদিন ওই গাড়ির ওই ফেক এই রসিদ যেগুলো, সেই রসিদগুলো ভুয়া রসিদ, জালি রসিদগুলো দিয়ে কত কি হারে পাথরের খাদান থেকে ওরা কত কোটি টাকা করে কামায়। টাকা কোথায় যাচ্ছে? সব ভাইপোর পকেটে যাচ্ছে। আমি বোঝাতে পারছি কতটা? তা মেইন এই দুটো মাথাকে টার্গেট করা উচিত এই ডিএসসিবিআই এর। তৃণমূলের একজন এমপি মহুয়া মৈত্র তিনি কদিন আগে বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রী টেবিলে রাখার কথা, এবং তিনি আবার নতুন করে একটি সভামঞ্চ থেকে বলেছেন যে নমশূদ্র জাতি যারা আছে, এসটি এসসি মহিলাদের উল্লেখ করে বলেছেন যে কাজের সময় তৃণমূল আর ভোটের সময় সনাতনী। ভোটার লিস্টে তখন দেখা যায় যে 100টা ভোটের মধ্যে 85টা ভোট তৃণমূলে আর বাকি 15টা ভোট অন্য জায়গায়। কালকে সুদীপ্ত গুহদা উনি কালকে ফেসবুকে পোস্ট করেছেন, আমাকে কালকে পাঠিয়েছেন, আমি ওইটা নিয়ে কমপ্লেন্ট অলরেডি রেডি করেছে, আমি পাঠিয়ে দিয়েছি এসসি এসটি একটা ওকে ফেলার জন্য। ঠিক আছে, আমি ছাড়া ছিল না, আপনারা জানেন। সব্যসাচী বড্ড লাফাচ্ছিল, প্রধানমন্ত্রী এগেস্টে উল্টো পাল্টা বলেছিল, তার কি করে দিয়েছি। শওকত মোল্লা যে জালি সার্টিফিকেট কিনে এনে করছিল, অলরেডি সিবিআই কমপ্লেন করে দিয়েছি। তো এই মহামৈত্রকে এসসি এসটি একটাই ফেলবো। ও সিভিল কাজটা কি নাকি জড়পদার্থ নাকি? ও যে ওর তাদেরকে কিনতে চাইছে, যে লক্ষ্মী ভাতা দিয়েছি 85% বিজেপিকে, বলছে ওর বলার কে অধিকার দিয়েছে? ওর যা ইচ্ছা তাই করবে নাকি? ওনাকে এসসি এসটি একটা ফেলা হবে, এটা আপনি জেনে রাখবেন। অলরেডি আমি কমপ্লেন করেছি, কালকে আপনাকে আমি বাড়ি গিয়েই আপনাকে পাঠিয়ে দিচ্ছি কম্পিউটার থেকে কমপ্লেনটা। মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি নিজেও বলছেন যে ওনার কাছে সমস্ত দুর্নীতির খবর আছে, কোন প্রধানমন্ত্রী কি করেছে তিনি সব জানেন, এবং তিনি একটা বইও লিখবেন সেই বিষয়ে। ও সব জানতা গেঞ্জিওয়ালা অনেকেই না পারেন। উনি চাঁদে ঋত্বিক রোশনকে বাপকে পাঠিয়েছিলেন, সব জানেন উনি। ওনার আছে, ওনার এই যাওয়াটাকে না তিহার জেলেতে ওনাকে পাঠানো উচিত, সেখানে উনি অনেকগুলো বই লিখুক। এছাড়া ভালো জায়গা তিহার জেল, শান্তির জায়গা, ওখানে উনি থাকবেন ওনার অফিসিয়াল ভাইপোকে নিয়ে, সেখানে বসে লিখুক। এসআইআর নিয়ে রাজ্যে একটা জোর জল্পনা চলছে, সেখানে দেখা যাচ্ছে যে শাসক দল তারা বারবার বিরোধিতা করছেন। মমতা ব্যানার্জি বলেছেন যে গরিবদের ভোটের অধিকার কাটতে দেব না। অরূপ বিশ্বাস বলেছেন এই রাজ্যে এসআইআর হবে না। এসআইআর নিয়ে এত ভয়টা কিসের? ওদের বাপের জমিদারি তো পশ্চিমবঙ্গ, ওটা ওরা বলবে হবে না, সেটাই মানতে হবে। আপনাকে উদাহরণ দিচ্ছি কেন এসআইআরটা জরুরি। আমি যখন যেদিন নরেন্দ্র মোদীজি এসছিলেন, সেদিন আমি ইলেকশন কমিশনে আমি গিয়েছিলাম সিওর সঙ্গে দেখা করতে। আমি বেশি হইচই না করেই আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কমপ্লেন লেটার জমা দিয়ে এসেছি,
এবং আপনি এই গ্রাফটা দেখুন, তাতেই আপনি বুঝতে পারবেন যে কেন কি পরিস্থিতি। এই গ্রাফটা আপনি ক্লোজে নিয়ে দেখুন। আমি সমস্ত ডকুমেন্টস আরো অনেক কিছু আছে, সব নিয়ে আমি দিয়ে এসেছি ওখানে জমা। এখানটায় আপনার পরিষ্কার, এই যে এখানটায় আপনার ডায়মন্ড হারবারে কত ভোটার বৃদ্ধি হয়েছে গত 20 বছর, 2004 থেকে 2024। ওয়েস্ট বেঙ্গলে কত বৃদ্ধি হচ্ছে অল ইন্ডিয়াতে, যেখানে অল ইন্ডিয়া ফিগার হচ্ছে 45.2%, ঠিক আছে, যেখানে 45.6% অল ইন্ডিয়া ফিগার, সেখানটায় ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 60.2%, অর্থাৎ 15.5% ওয়েস্ট বেঙ্গলে বেশি ভোটারের সংখ্যা। এবং আপনার ডায়মন্ড হারবার হচ্ছে 70.5। আপনি চিন্তা করুন যে অল ইন্ডিয়া ফিগার থেকে ডায়মন্ড হারবারে 25% বেশি এবং পশ্চিমবাংলায় 15%। কি এমন মিরাকল হলো যে সারা ভারতে ভোটার বৃদ্ধি এক টাইপের, ওয়েস্ট বেঙ্গলে আলাদা? এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এরা গত 20 বছর ধরে ঢুকিয়েছে, সিপিএম আমলে ঢুকিয়েছে, তৃণমূল আমলে ঢুকিয়েছে। এবং আপনার থেকে আমি উদাহরণ দিতে পারি যে কি কিভাবে এগুলোকে হয়েছে। আহ, যে আমরা এই ব্যাপারে প্রচুর প্রচুর আপনার কমপ্লেন করেছি এবং সেই কমপ্লেনগুলোতে আপনার মুঠো মুঠো আমরা উদাহরণ দিয়েছি। এই তো আপনাকে তো এর আগেও আমি বলেছিলাম যে অভিষেকের যে পিএ, সে নিজে ডুয়েল ভোটার কার্ড করেছে। তাহলে বুঝুন যে যে নিজের পিএ কে ডুয়েল ভোটার করেছে, এটা হচ্ছে একটা ধরুন বিএলও। এই যে আপনার তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের বর, এর নাম হচ্ছে একদম আমাদের পলিসি স্কুল ওখানে বাড়ি। আমি শান্তনু ঘোষ, পিতা বলরাম ঘোষ। বর্তমানে আমার নামে কোনো বাড়ি নেই। বর্তমানে আমি আমার বাবার বাড়িতে থেকে, আমার বাড়িতে দীর্ঘ 25 বছর ধরে কোনো ভাড়াটিয়া নেই। বাড়ির মালিক হিসেবে যে 10টি ফর্ম পড়েছে কোনোটাই বৈধ নয়, সম্পূর্ণ জাল ভাড়া রসিদগুলো। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বর তিনি নিজে লিখছেন যে তার ওখানটায় এ দিয়ে রেখে দিয়েছে। এই দেখুন আর একটা, সেখানে ইয়ারকে লিখছে, সব আমি ভেতর থেকে সব বার করেছিলাম। এ আর একটা সুব্রত চক্রবর্তী, সে কি লিখছে? সে লিখছে, আমি সুব্রত চক্রবর্তী, পিতা কালিকা শঙ্কর চক্রবর্তী। বর্তমানে আমার নামে কোনো বাড়ি নেই, আমি আমার বাবার বাড়িতে থাকি। আমাদের বাড়িতে 20 বছর কোনো ভাড়াটিয়া নেই। আমার নামে চকরিনাথনগর অঞ্চলে 13 নং প্রান্তে যে 6 নং ফর্ম জমা পড়েছে আলী খালেক মোল্লা নামে, সেটা ভুয়া এবং যে ভাড়াটিয়া রসিদ এবং সই দেখানো হচ্ছে সম্পূর্ণ জাল। এতে সুব্রত চক্রবর্তী, সেই আলী খালেক মোল্লা দেখুন, ভুয়া ভাড়াটিয়া রসিদ, সুব্রত চক্রবর্তীর সই জাল করে। সব তৃণমূলের ছেলে, কিন্তু একটাও কেউ বিজেপি ছেলে না। তার নামে ভুয়া বিল হয়ে পঞ্চায়েত অফিসে জমা পড়ে, বিএলআর মাধ্যমে ইয়ারের কাছে জমা পড়ে গেছে। সেখান থেকে আমি সব কাগজগুলো পেয়েছি। দেখুন ইলেকশন, এগুলো হচ্ছে কবেকার? 2019-এর। তাহলে চিন্তা করুন যে কেন ভোটারগুলো বৃদ্ধি হয়েছে। দেখেছেন ইলেকশন কমিশনে আবু খালিক মোল্লার এইরকম হাজার হাজার রয়েছে। এখানটায় প্রতিমা যে বিএলও প্রতিমা মণ্ডল, তিনি কি লিখছেন? আমি প্রতিমা মণ্ডল, দেখুন ইমেল করেছি ইলেকশন কমিশন। কবে? না, 2019 এপ্রিলের 6। যে বেশ কিছু ব্যক্তি যারা পঞ্চায়েত প্রধান শান্তিময় হাজারের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে এসে সংযোজনী তালিকায় নাম তোলার জন্য আমার কাছে আবেদনপত্র নিয়ে আসে। আমি যাচাই করে দেখি সমস্ত ব্যক্তিরা 190 নম্বর বুথের বাসিন্দা নন। কোশ্চেন কালে ওখানে ভাড়াটি ছিল না। তার সাথে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ভুয়া ভাড়াটির রসিদ নিয়ে আসে, তার সাথে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ভুয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসে, ভোটার তালিকায় নাম তুলতে আসে। আমি যেহেতু ওই সমস্ত ব্যক্তিদের আবেদন পত্রে দাখিল করা সমস্ত নথি ভুয়া, তা আমি স্বাক্ষর করতে অস্বীকার করি। আমি পঞ্চায়েত অফিসে ফাইল ফেরত পাঠিয়ে দিই, সেখান থেকে বিষ্ণুপুর বিডিও অফিসে ফাইল ফেরত যায়। আমার বুথের অন্তর্গত ফলস ভোটারদের সংযোজন বিয়োজনের সময় বিডিও অফিসের কিছু ব্যক্তি আমাকে বিভিন্নভাবে ফোন করে আমাকে চাপ দেয়, কিছু ফলস নাম সংযোজনী তালিকা অন্তর্গত, মানে ঘুঘুর বাসা খোদ বিডিও অফিসে। যে ফাইলটি আমি পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দিই, পরে যেটি বিডিও অফিসে যায়, সেই ফাইলটি আবার পঞ্চায়েত সুপারভাইজার তপন বাবু আমার কাছে ফেরত পাঠায়। বিডিও অফিস থেকে লোক এসে জোর করে ফাইলটি আমাকে দিয়ে সই করি নেয়। আমি যে অংশে বিএলও, সে অংশে সংযোজনী ভুয়া ভোটার তালিকায় ক্রমিক সংখ্যাগুলো মহাশয় আপনার কাছে আবেদন, শুধু আমার বুথে নেই, এরকম গোবিন্দপুর, কালীচম্বরপুর পঞ্চায়েতের আরো অনেকগুলো বুথে, বুথ নাম্বার 184, 185, 186, 179, 190, 192, এরকম সব বুথের নাম্বার দিয়ে প্রতিমা মণ্ডল করে, তারপর প্রতিমা মণ্ডলের উপর ঝামেলা হয়। তো একটা বিএলওর চিঠিতে আপনি বুঝতে পারবেন 2019 সালে থেকে মানে কি হারে সব অভিষেকের এরিয়া। আমি এই সমস্ত ভোটার লিস্টের প্রত্যেকটা লিস্ট ধরে ধরে আমি সমস্ত পাঠিয়েছিলাম, সমস্ত এভিডেন্স সমেত। কিচ্ছু হয়নি, এরকম কোনো কিছুই আর কি এরা করেনি। এবং এরকম আপনাকে কত দেখাবো, বান্ডিল বান্ডিল রয়েছে যেখানে সমস্ত আপনার ভোটার লিস্ট, আমি সমস্ত নাম্বার সমেত। একটা দেখুন 2019 সালে, এই যে বলছেন অনেকে যে অনুরাগ ঠাকুর এখন বলাতে আপনারা এত এ করছেন, তার আগে সমস্ত 2000 আরিজ আফতাব কিচ্ছু করেনি। এই যে সিইও ইলেকশন কমিশনের আরিজ আফতাব, সে টোটাল সমস্ত ভোটার কোন কোন বুথে কত ভুয়া ভোটার,
সে কিছু নামই বাদ দেয়নি। এই আলী আফতাবের বদান্যতায় এই অভিষেক ব্যানার্জি টোটাল একটা পুরো সিইও অফিসটাকে একটা তৃণমূলের ঘুঘুর বাসা করে রেখেছে। এই ঘুঘুর বাসা এখন ভাঙতে চলা চলা হয়েছে, নির্বাচন কমিশন সক্রিয় হয়েছে, ওই জন্য এসআইআর এত বিরোধিতা করছে। ছাত্র সমাবেশের যে মঞ্চ, সেখান থেকে মানে ছাত্র রাজনীতি নিয়ে বা ছাত্রদের নির্বাচন নিয়ে, যেটা প্রায় 10 বছর বন্ধ, সেই নিয়ে কোনো রকম কথাই বলেননি তৃণমূলের সাধারণ সম্পাদক বলুন বা তৃণমূল সুপ্রিমো। কিন্তু নিজেদের ভোট বা নিজেদের যে পরবর্তী আসন্ন ভোট 26-এ, সেই নিয়ে অনেক ছাত্র সম্মেলন। কথা দিয়ে- পিসি ভাইপোর দুটো ডিগ্রি তো জাল, আমি তো বারবার প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। ওদের কোনো শিক্ষার ওদের দরকার? ওদের টাকা এরকম ক্যাডার আবার কি আছে? বেলেল্লা পানা দেখলেন না কিভাবে যাচ্ছে, হেলমেট পরে নেই, সেগুলো ছেলেগুলো মেয়েগুলো কি উশৃঙ্খল তাদের আচরণ। আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র সমাজকে দিতে হলে, এ তো ছাত্রছাত্রীর দোষ নেই, ছাত্র সমাজকে দিতে হলে ইঞ্জিনটা তো ভালো দরকার। তো মমতা ব্যানার্জি নিজে তো ল ভুয়া ডিগ্রি, ভাইপোটা তো আনরিকগনাইজড এমবিএ ডিগ্রি। তো ওদের কাছে আপনার ওরা কি দেবে, ছাত্রছাত্রীকে কি উপহারটা দেবে আপনি বলুন? এ তো বুঝতে হবে। একদম শেষ প্রশ্ন, সেদিন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে বলা হয়েছে 26-এর যে নির্বাচন, সেখানে বিজেপি 50-টিরও আসন পাবে না, এবং মমতা ব্যানার্জি নিজে বলেছেন ওনার প্রচুর শারীরিক প্রতিবন্ধকতা আছে, হাতের হাড় নেই, একটা হাতে 46টা সেলাই, এছাড়া এমন কোনো শরীরে অঙ্গ নেই যেখানে ক্ষত নেই, তারপরেও তিনি লড়াই জারি রেখেছেন এবং বাংলায় চতুর্থবারের জন্য তৃণমূল সরকারি শাসন এনেছেন। আমি একটা পোস্ট করেছিলাম, মনে আপনি দেখেননি, যেই তোরা কে আছিস, মমতা ব্যানার্জির পা ভাঙলো আর হাতের হাড় চুরি করে নিয়ে গেছিস। দেখুন, আমার যখন খুব মনটা খারাপ লাগে না, তখন আমি খুব কার্টুন নেটওয়ার্ক দেখে আর মমতা ব্যানার্জির বক্তব্য দেখি, ঠিক আছে? মানে মনটা সত্যি সত্যি ভালো লাগবে। আমার কথা শুনুন, আমি ওই হিসাবে মমতা ব্যানার্জিকে আমার খুব ভালো লাগে। ওনার বক্তব্য শুনলে আমার মোটামুটি যা টেনশন সব কমে যায়। দেখুন, ওয়েস্ট বেঙ্গলকে এখন বাঁচাতে হবে ডাইনি বুড়ির হাত থেকে। ওই পিসি ভাইপো, অফিসিয়ালি পিসি ভাইপো, আদৌ তো আমি তো কারোর ডিএনএ অ্যানালাইসিস করিনি, জানি না কে কি। অনেকে বলে মা ছেলে, আমার তো কথা বলতে পারি না। অফিসিয়ালি পিসি ভাইপো, এরা পুরো আমাদের এখানটায় শেষ করে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলটাকে। একটা জিহাদি সরকার চলছে। আদৌ এখানকার হিন্দুরা উইল এক্সিস্ট অর নট, আমরা টিকবো কিনা? এবং জিহারে বেআইনি অনুপ্রবেশকারী ওরা ঢুকিয়েছে, রোহিঙ্গাদের ঢুকিয়েছে, যার জন্য এসআইআরটা ইমপ্লিমেন্ট করার দরকার আছে। এবং ও তো সকলকে পারচেস করতে পারে। দেখলেন না যে আপনার এতে ইলেকশন কমিশনকে খুব, আমি যে কমপ্লেন লেটারে পরিষ্কার বলে দিয়েছি যে নিরপেক্ষ লোকদের নিয়ে করতে, আমি ইলেকশন কমিশনে, কারণ আমি ইলেকশন কমিশনকে আপনি ভরসাটা যে করব আপনার এই ডায়মন্ডের ভোটটা নিয়ে, আপনার মনে আছে তো ইলেকশন কমিশন কোনো কাজ করেনি, বিন্দু মাত্র কোনো কাজই করেনি। ইভেন যে আমি কমপ্লেন করার পর আপনার ওই রাজীব কুমার যে ইলেকশন ছিল, তিনি নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে রাহুল গোস্বামীকে। আমি তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তাহলে আপনি বলুন যে যেখানে ছাপ্পা ভোট নিয়ে হাইকোর্টে কেস করতে বাধ্য হলাম, সে ছাপ্পা ভোট নিয়ে রাজীব কুমার রাহুল গোস্বামীকে লিখছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাকে সার্টিফাই করছেন। তো ইলেকশন কমিশন মধ্যে ঘুঘুর বাসা। আমি জানি না যে এসআইআর কিভাবে ঠিকঠাক হবে কিনা। যদি এসআইআর হয়, আপনি এটা জেনে রাখবেন যে আমার হিসাবে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার ডিটেক্ট হবে, যারা এখানে বৈধ ভোটার হতে পারে না। নমস্কার। আমি 2018 সাল থেকে একটাও নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। ইভেন আমি কেন 2018 নির্বাচনে কোনো পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, বিজেপির হয়ে কোনো প্রার্থীই দাঁড়াতে পারেনি। শুধু বিজেপি কেন, বিরোধী কোনো দলই দাঁড়ায়নি। আমি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন করেছিলাম, সেই কারণে অভিষেক ব্যানার্জির বিভিন্ন সাগরেদ বলতে পারে, যেমন জাহাঙ্গীর খান, উৎপল কাঞ্জি, আরও যে বিভিন্ন ধরনের যে ওদের দলের নেতা আছে, বকলমে বলা যায় পার্টির ক্রিমিনাল, তারাই আমাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমার ফ্যামিলির, আমার বাবার কাছে, ইভেন আমার কাছেও প্রথমে 50 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত আমাকে অফার করেছিল। 2021 সালে ফতেপুর অঞ্চলের নামকরা টিএমসির দাপুটে নেতা উৎপল সরকারের বাবার সিনেমা হলে 2রা জুলাই একটা লাশ পাওয়া যায়। সেই লাশের পরিপ্রেক্ষিতে আমাকে মার্ডার কেসে ফাঁসানো হয়। নমস্কার, আমার নাম বাপ্পাদিত্য মণ্ডল। আপনি তো পলতার ভোটার ছিলেন এবং সেখান থেকে আপনি একটা পিটিশন করেছিলেন,
কি বিষয়ে করেছিলেন একটু যদি বলেন। দেখুন, 2024 সালের যে লোকসভা নির্বাচন হয় সেই নিয়ে আমি হলতার হয়ে একজন সাধারণ ভোটার হয়ে ইলেকশন পিটিশন করেছিলাম, যার নাম্বার হলো ইলেকশন পিটিশন 6। তো ইলেকশন পিটিশনটা করার কারণ হলো 2018 সাল থেকে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি। 2021 সালে 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়, 2021 সালে বিধানসভা নির্বাচন হয় এবং 2024 সালে পুনরায় লোকসভা নির্বাচন হয়। এই 4টে নির্বাচন নামে ওখানে নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন হিসেবে একটা প্রহসনে পরিণত হয়েছে। কারণ আমি 2018 সাল থেকে একটাও নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। ইভেন আমি কেন 2018 নির্বাচনে কোনো পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে বিজেপির হয়ে কোনো প্রার্থীই দাঁড়াতে পারেনি। শুধু বিজেপি কেন, বিরোধী কোনো দলই দাঁড়ায়নি। 2019-এর নির্বাচনে প্রায় 80% বুথে ভোটই করাতে পারেনি। 2021-এর নির্বাচন যখন হয় তখন প্রশাসনের চাপে, কেন্দ্রীয় বাহিনীর চাপে মোটামুটি 70% বুথে ভোট হয়। তার ফলস্বরূপ ওই সময় যিনি প্রার্থী ছিলেন বিজেপি থেকে, তখন তিনি প্রায় 90,000-এর মতো ভোট পান। 2024-এর নির্বাচন, যে নির্বাচনের টোটাল বুথে মাত্র 2টো বুথে বিজেপি প্রার্থী দিতে পেরেছিল, বাদবাকি কোনো প্রার্থী বলা ভুল, 2টো বুথে মাত্র পোলিং এজেন্ট বসেছিল। বাদবাকি যে 252টা বুথে একটাও কোনো বিরোধী পোলিং এজেন্ট দিতে পারেনি। এবং আপনারা দেখেছেন ওই সময় বিজেপির প্রার্থীকে দুবার ধরে প্রায় 4 ঘন্টা এবং 2 ঘন্টা, প্রায় 6 ঘন্টা সকাল থেকে আঁটিয়ে রেখে দেওয়া হয়েছিল প্রতিবাদের মাধ্যমে, যার ফলস্বরূপ 2024 লোকসভায় বিজেপি প্রার্থী ফলতাতে মাত্র 14,000-এর মতো ভোট পেয়েছিলেন। যিনি 2014 সালে প্রার্থী হয়েছিলেন তখন ফলতা থেকে প্রায় 30,000-এর মতো ভোট পান। 2019-এ প্রায় 40,000-এর উপরে ভোট পান যিনি লোকসভার প্রার্থী ছিলেন। 2021-এ প্রায় 90,000-এর মতো হচ্ছে বিজেপি ভোট পান। সে জায়গায় 2024-এ এসে মাত্র 14,000 ভোট পায়। তার প্রধান কারণ হলো ওখানকার কোনো ভোটই হয়নি, কোনো মানুষ ভোট দিতে পারেনি, পুরোটাই ছাপ্পা মেরে ভোটটা হয়। সেই কারণে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ ভোটার হিসাবে আমি ইলেকশন পিটিশন করেছিলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসেবে শুধু ইলেকশন পিটিশন করেছিলেন কেন, মানে আপনার কি স্বার্থ ছিল? দেখুন, আমি বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি। সেই কারণে আমি মনে হয়েছিল যে একটা ফ্রেশ ভোট মানুষ যাতে মানুষের অধিকারটা দিতে পারে সেটা ভোটের মাধ্যমে, সেই জন্য আমি ইলেকশন পিটিশনটা করেছিলাম। আমাদের কাছে একটা খবর আছে যে আপনাকে নাকি কোনো একটা উপরতলা থেকে 1 কোটি টাকা দেওয়ার একটা অফার করা হয়েছিল, এই টাকা অফার করা হয়েছিল কোন কোন একটা কেস তুলে নেওয়ার জন্য। তো ঠিক কোন কেসটা তুলে নেওয়ার জন্য এই টাকার অফার করা হয়েছিল আর কেন? আমি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন করেছিলাম সেই কারণে অভিষেক ব্যানার্জির বিভিন্ন সাগরেদ বলতে পারে, যেমন জাহাঙ্গীর খান, উৎপল কাঞ্জি, আরও যে বিভিন্ন ধরনের যে ওদের দলের নেতা আছে, বকলমে বলা যায় পার্টির ক্রিমিনাল, তারাই আমাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমার ফ্যামিলির, আমার বাবার কাছে, ইভেন আমার কাছেও প্রথমে 50 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত আমাকে অফার করেছিল। সেই অফারে আমি রাজি হইনি, কারণ আমি স্বেচ্ছাভাবে আমি থাকতে চাই, একটা মানুষের হয়ে কাজ করতে চাই। সেই জন্য আমি তাদের প্ররোচনায় আমি পা দিইনি। এবং আরেকটা যেটা জানতে পারলাম, আপনি আরো একটা কোনো কেস করেছেন, মানে এই হাইকোর্টে আপনি আরো একটা কোনো কেস করেছেন, শুধুমাত্র ইলেকশন পিটিশন নয়, সেটা কি ছিল? দেখুন, এই তাদের প্ররোচনায় না পা দেওয়ার জন্যে ফলস্বরূপ আমাকে একটা খুব বড় একটা উপহার দিয়েছে। কোথা থেকে দিয়েছে সেটা লোকাল প্রশাসনের মাধ্যমে, জাহাঙ্গীর খানের তত্ত্বাবধানে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাকে একটা মার্ডার কেসে ফাঁসানো হয়েছে। 2021 সালে ফতেপুর অঞ্চলের
নামকরা টিএমসির দাপুটে নেতা উৎপল সরকারের বাবার সিনেমা হলে 2 জুলাই একটা লাশ পাওয়া যায়। সেই লাশের পরিপ্রেক্ষিতে আমাকে মার্ডার কেসে ফাঁসানো হয়। সেই উৎপল সরকার 2020 সালে আমার বিরুদ্ধে, আমার বাবা মার বিরুদ্ধে মারধর করে একটা ফলস মার্ডার অ্যাটেম্প টু মার্ডার কেসে আমাকে ফাঁসিয়েছিল। পুরো আমার ফ্যামিলির, আমার ভাই, মামা প্রত্যেকের নামে। ইভেন আমার বাবার যে দোকান, সেই দোকান এখনও পর্যন্ত 2021 সাল থেকে এখনও পর্যন্ত তালাচাবি মারা পড়ে আছে আমাদের ফতেপুর বাজারে। সেই উৎপল সরকার এখন জেলেও আছে এই কেসে। সেই ফলস কেসে আমাকে ফাঁসানো হয়েছে। যে এই দুটো কেস রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস, এই কেসগুলো এখন কে হ্যান্ডেল করছে? এই মুহূর্তে আমার এই কেস দুটো হ্যান্ডেলিং করছেন আমাদের অ্যাডভোকেট কল্লোল গুহ ঠাকুরতা, যিনি আমার পাশেই আছেন।